গুড মর্নিং সবাইকে। আজকে একটা নতুন ভিডিও। এই ভিডিওটা মেনলি করা একজন আমাকে রিকোয়েস্ট করেছিল যে কলকাতার ঘাটের ছবি দেখাতে। তো এটা কলকাতা নয়, কলকাতা ওই সাইডটা, এদিকটা হাওড়ার দিক। তো ওই যে আমাদের হুগলি ব্রিজ আর এদিকে হাওড়া ব্রিজ রয়েছে, আর এই যে আমার বাইক। তো এখন ঘড়িতে মোটামুটি 7:05, একটু ফাস্ট আছে, 7:10 আর কি। তো লোকজন একদম নেই। তো বেশ কিছু কমেন্ট এসেছিলো, মানে মেনলি আমার ভিডিওতে বাইরের লোকের কমেন্ট বেশি দেখেছি, নন বেঙ্গলি লোক বেশি কমেন্ট করেছে। তাও যেহেতু আমি বাংলায় ভিডিও বানাই, তো পুরো ভিডিওটা বাংলাতেই বানাচ্ছি। তো এইটুকু আশা করি সবাই বুঝে নিতে পারবে। তো যে প্রথম রিকোয়েস্ট এসেছিলো একটা ঘাটের ছবি দেখাতে, তো এটা হচ্ছে এই হাওড়ার দিকের একটা ঘাট। তো এখান থেকে ওই সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে ওটা মিলেনিয়াম পার্ক। তো এখন এখানটা রাস্তাঘাট মোটামুটি ফাঁকা। তো আরও কিছু কোশ্চেন ছিল, সেই কোশ্চেনগুলো আমি যেতে যেতে বলছি, সেগুলোর অ্যান্সার যতটুকু পারি আমি দেবো এই বাইক নিয়ে। তো বাইকটা নোংরা হয়ে রয়েছে, কারণ সার্ভিস বাকি আছে। তো আমি ক্লিন করিনি, 2-1 দিন বাদেই সেকেন্ড সার্ভিস আছে। তো সেকেন্ড সার্ভিসেই আমি ক্লিন করব। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন অনেকে করেছিল যে ফার্স্ট সার্ভিসের পরে মাইলেজ কত পাচ্ছি বা সেকেন্ড সার্ভিসের পরে মাইলেজ কত পাচ্ছি। তো মাইলেজ আমি মোটামুটি অনেকবার লিখে দিয়েছি, তাও বলছি মাইলেজ মোটামুটি এই সিটিতে 38-39 ম্যাক্স, তাও নয় 36-37। আমি যেভাবে চালাই 36-37 পাচ্ছি আর কি। কারণ আমি খুব যে আস্তে আস্তে ধরে চালাই তা নয়, দরকার পড়লেই রেপ করি। এবার ভিডিওতে হয়তো দেখবে না, কারণ ভিডিওতে আমি যেগুলো বানিয়েছি সেগুলো পুরো জেন্টলি করা, খুব আস্তে আস্তে চালানো। এই জায়গাটা একবার দেখে নাও, পুজোর প্যান্ডেল, পুজোর বেশি দিন বাকি নেই। তো যাই হোক, তো হাইওয়েতে মাইলেজ কিন্তু আমি 40-42 পেয়েছি, আরও বেশি পেয়েছি। যেমন জিওবিপির তেল ভরেছিলাম যখন, তখন কিন্তু আমি মোটামুটি 44-এর কাছাকাছি পেয়েছি। তো এখন বলতে পারছি না যে সেকেন্ড সার্ভিসের পরে কতটা পাবো। তো সেকেন্ড সার্ভিস না হলে কিন্তু আমি এক্স্যাক্ট মাইলেজটা বলা সম্ভব নয়, কারণ সেকেন্ড থার্ড সার্ভিসের পর মাইলেজটা অনেকটাই বাড়ে। আচ্ছা আচ্ছা, আরেকজন বলেছিল যে দাদা গাড়িটা একটু রেপ করে দেখাতে। তো আমি রেপ করে গাড়ি একদমই চালাই না। আমি হাইওয়েতেই গাড়ি চালাই মোটামুটি 60-70, এর বেশিই নয়। তো সেখানে এই রাস্তায় রেপ করা খুব মুশকিল, পুলিশ তো থাকেই। তো পুলিশের ব্যাপারটা নয়, রেপ করেই দেওয়া যায়। তো হয়তো অনেকে সাউন্ডটা দেখার জন্য বলছিল, তো আমি শুনিয়ে দিচ্ছি। এই এর বেশি কিছু নয়, সাউন্ড খুব যে আহামরি দেবে তা নয়, কারণ 160 সিসির গাড়িতে এর চেয়ে ভালো এক্সস্ট সাউন্ড আর এর থেকে ভালো কিছু পাওয়া যাবে না। আর একটা জিনিস, এই মিররটা চেঞ্জ করেছি। এই মিররটার জন্য মিররটা চেঞ্জ করার মেন কারণ হচ্ছে দেখতে ভালো লাগা এরকম ব্যাপার নয়। আমি যে অ্যাঙ্গেল থেকে ভিডিওগুলো করি তাতে এখানে না, এই যে যখন তোমার এই আয়নাটা এখানে থাকছে, তখন কিন্তু ভিউতে একটা বিচ্ছিরি দেখতে লাগছে আর কি। খুব আয়নাগুলো খুব বড় বড় N160, তো সেই জন্য অনেকটা ভিউ কেটে যাচ্ছে এটার জন্য। সেই জন্য আমি এই আয়নাগুলো লাগিয়েছি। ভিউটা কীরকম আসবে জানি না, কারণ এই আয়না লাগিয়ে এইটাই প্রথম ভিডিও। আমরা এখন যাব সেকেন্ড ব্রিজের দিকে, হুগলি ব্রিজের দিকে, যে ব্রিজটা দেখালাম। কলকাতার হাওড়ার লোককে তো বলার কিছু নেই এটা। আচ্ছা, আর একটা কোশ্চেনের অ্যান্সার দিই। অনেকে বলেছিল এই গাড়িটাতে প্রবলেম কী আছে। তো প্রবলেম তো অবশ্যই থাকবে, কোনো বাইকই পারফেক্ট নয়। আজ পর্যন্ত যা বাইক চালিয়েছি কোনো বাইকই পারফেক্ট হয় না, কারণ কোনো বাইক যদি পারফেক্ট হতো তাহলে সবাই সেই বাইকটাই কিনতো। তো তোমার নিড অনুযায়ী তোমার গাড়িটা তোমার নিডটা ফুলফিল করছে, তো সেটাই তোমার কাছে পারফেক্ট বাইক। তো এই বাইকের মেন সমস্যাটা কি,
এই বাইকের মেন সমস্যা বলতে আমি শুনেছি যে এই বাইকে মানে রাস্ট আসে খুব তাড়াতাড়ি, মানে এর আয়রন কোয়ালিটি বা তার মানে কীভাবে কালার করেছে কোটিং সেগুলো খুব একটা ভালো নয়। তো আমি আপাতত ভিজিবল কিছু দেখতে পাইনি, খুব মানে স্লাইট কিছু জায়গাতে আমি দেখেছি যে প্রবলেম আছে আর কি, মানে খুব দু একটা খাঁজে খাঁজে লোহা আছে যেখানে একটু মনে হয়েছে যে রাস্ট এলেও আসতে পারে, কিন্তু তাও রাস্ট আসেনি। আর একটা প্রবলেম বলতে সেটা আমার হয়েছে, তোমাদের সাথে যাতে না হয়, সেটা হচ্ছে আমার ফার্স্ট সার্ভিসের মোটামুটি 10-12 দিনের মধ্যেই ক্লাস সাইডে যে ইঞ্জিনের যে প্যাকিং আছে, তো প্যাকিংটা কোনো কারণে প্রবলেম হয়েছিল, তো ওখান থেকে ইঞ্জিন অয়েল লিক করছিল। তো ইঞ্জিন অয়েল আমি বুঝতেও পারিনি, তো যখন একদম কমের দিকে ওই জায়গাটা ভেজা ভেজা হয়েছিল তখন অ্যাকচুয়ালি ধরতে পারি। তো যাই হোক, এটা যখন আমি সার্ভিস সেন্টারে নিয়ে যাই তো ওরা ব্যাপারটা মানে স্বীকার করছে, কিন্তু ওরা বলছে যে এটা ওয়ারেন্টির মধ্যে হবে না, অমুক হবে না, তমুক হবে না, এইরকম ব্যাপার আর কি। তো যা আলটিমেটলি ওরা টাকা নিয়েছে বলতে আমার থেকে ইঞ্জিন অয়েলের নতুন ইঞ্জিন অয়েলের পয়সাটা নিয়েছে, গ্যাসকেটের জন্য গ্যাসকেট বা যেটা ওই রাবার গ্যাসকেট বা যেটা কী এক্স্যাক্ট কী বলে আমি জানি না, এক্ষুনি মনে করতে পারছি না, তো আমি স্ক্রিনে দিয়ে দেবো। তো ওইটার ওই প্যাকিংটা আর কি, তো ওই প্যাকিংটার জন্য 150-200 টাকার মতো খানি এরকম কিছুটা নিয়েছে আর কি। তো নিয়ে আর মোটামুটি 800-900 টাকা বিল করেছে, ওই যেটুকু ইঞ্জিন অয়েলের চার্জ আর ওইটা, এমনি কোনো লেবার চার্জ নেয়নি, নিয়ে করে দিয়েছে আর কি। তো আর যেহেতু আমি বললাম যে সেকেন্ড সার্ভিসে তো আমি একবার অয়েল চেঞ্জ করতাম, তো ওরা সেটুকু কনসিডার করেছিল যে ঠিক আছে আপনি সেকেন্ড সার্ভিসটা আপনাকে যে 3 মাস 4 মাসের মধ্যে যেটা করতে হয় তো সেটা আমরা করে দেবো, কিন্তু আপনার থেকে তখন আর এটা অয়েলটা চেঞ্জ করাবো না, সেরকম পজিশানেই আপনাকে সার্ভিসটা করে দেবো, মানে সেরকম কিলোমিটার থাকবে আমরা সার্ভিসটা করে দেবো। তো সেই জন্য আমি গাড়িটা বিশেষ চালাইও নি। আর তাছাড়া ওয়েস্ট বেঙ্গলে প্রচুর বর্ষা হচ্ছিলো, মানে এতটাই বর্ষা হচ্ছিলো যে এই আমাদের মতো হাওড়া এলাকায় একদম 1 হাঁটু জল জমে যায়। তো সেইখানে গাড়িতে চালালে এমনিও গাড়িটার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু তোমাদের রাস্টের কথাটা বললাম, তাই খুব একটা বর্ষায় গাড়ি চালাচ্ছিলাম না, আর সেই জন্য গাড়িটা পড়েও ছিল। তো সেকেন্ড সার্ভিসটা ওরা সেই মতো করে দেবে বলেছে, এখন দেখা যাক সেকেন্ড সার্ভিস না গেলে প্রপার রিভিউটা দেওয়া যাবে না গাড়িটার। কলকাতা স্ট্রিটের যে ভিডিওগুলো করছিলাম সেগুলো যেমন করছিলাম সেগুলো তো চলবেই, চলতে থাকবে। যারা আমাকে চেনো বা জানো, অনেকে জানো আমার একটু হাতে প্রবলেম হয়েছিল, মানে আমার কলার বোনের থেকে যে হাতের যে হাড়ের যে ওখানটা সামান্য ফ্র্যাকচার হয়েছিল আর কি। তো সেই জন্য বাইক চালাচ্ছিলাম না। তো বাইক এখনও যে খুব একটা চালাচ্ছি তা নয়, ভিডিওটা অনেক দিন ভিডিও দেওয়া হয়নি বলে ভিডিওটা করছি। তো বাইক যে খুব চালাবো এর মধ্যে তা নয়, লং রাইডে তো যাওয়ার কোনো ব্যাপারই নেই। এমনি কলকাতার মধ্যেও চালাচ্ছি না, যতটা পারছি কম চালাচ্ছি, অফিসও কমিউট করছি বাসে ট্রামে, এইভাবে খুব একটা গাড়ি নিয়ে যাচ্ছি না। তো একটু আগের থেকে বেটার আছি, তাই জন্য গাড়িটা নিয়ে এখন বেরোচ্ছি। তাও বেশ মানে এই ভিডিওটা বানানোর জন্যই বেরোলাম। আপাতত চেষ্টা করব পুজোর আগে 2-4টে স্ট্রিট কভার করার, কারণ পুজোর আমেজে যে কলকাতা স্ট্রিটগুলো যেরকম লাগে সেটা পুজোর পরে পাবো না, সেই জন্য কিছু ভিডিও করে অবশ্যই রাখবো। তবে কলকাতা স্ট্রিটের যেমন ভিডিওগুলো চলছিল সেগুলো চলতেই থাকবে। আচ্ছা, যারা রেপ করার কথা বলছিলে, স্পিডের কথা বলছিলে, একবার স্পিডটা তুলে দেখি, এখানটা বেশ ফাঁকা আছে। চলো 73, 74, এর বেশি এখানে চালানো যাবে না। ওই পাশটা দেখিয়ে দেবো, চলো ডিস্টার্ব করতে নিই। হ্যাঁ, এই যে কাজ কতদিন যে চলবে তার কোনো ঠিক নেই, বছরখানেক ধরে এই চলেই যাচ্ছে। আর এই রাস্তাগুলো, ব্রিজের ওপর রাস্তাগুলো এত সরু যে এখানটা মোটামুটি 8টার পরে এলেই জ্যাম হয়ে যাচ্ছে।
ভাইব্রেশনের কথা অনেকে বলেছিল, তো ভাইব্রেশন আমি 75 অবধি চালিয়েছি, কোনো রকম ভাইব্রেশন নেই। 75 কেন 80 অবধিও কোনো সেরকম কিছু ভাইব্রেশন নেই, মানে অ্যাটলিস্ট তোমার ফিল হবে না। ইঞ্জিনের ওপর বসে থাকো, ইঞ্জিনের তো একটা ভাইব্রেশন আছে, সেটা তো হবেই, তো আর সোফায় বসে নেই, তো সেই ভাইব্রেশন আলাদা, কিন্তু যেটা ভাইব্রেশন ফিল হয়, হাতে লাগে, কাঁপে বা বোঝা যায়, সেটা সেরকম কোনো ভাইব্রেশন নেই। এটা অনেকটা রাস্তা, আমি জাস্ট 7:10 ব্লগটা শুরু করছিলাম, এখন 7টা বাজে, তো অনেকটা রাস্তা, কিন্তু মানে 10 মিনিটে কভার হয়ে গেল শুধু সকালবেলা বলে। এটাই যদি 9টার পরে আসি, এইটুকু আসতেই অন্তত 20 মিনিট লাগতো। দেখো 78, 79, 84, 85, 87, 88, যারা রেপ করার কথা বলছিল দেখিয়ে দিলাম। এই দেখো 88, কোনো সমস্যা ছাড়াই, সেরকম কোনো রেপ করতে হবে না, জাস্ট অ্যাক্সেলারেটার একটু দিলেই উঠে যাবে 80, 90। এখনও অবধি ইঞ্জিন স্মুথ আছে, ইঞ্জিনে কোনো আওয়াজ নেই। যারা বাজাজের চেন নয়েজের কথা বলো, সেরকম চেন নয়েজও কিছু আসছে না, টাইমিং চেনের যে নয়েজগুলো থাকে বাজাজের। আচ্ছা, টাইমিং চেনের যে কথাটা বলছিলাম, তো আর বাজাজের যে কোনসগুলো আছে, তো টাইমিং চেনের প্রবলেম বাজাজে থাকে, তা সত্ত্বেও কেন গাড়ি কিনেছি, তো প্রত্যেকের বললাম যে প্রত্যেকের একটা নির্দিষ্ট চাহিদা থাকে একটা গাড়ির প্রতি। তো প্রথম কথা হচ্ছে, আমি কোনোদিনও পালসার চালাইনি, তো পালসার চালাবার একটা ইচ্ছা আমার ছিলই, তো সেই জন্য একটা পালসার কিনেছি। তো আর কবে কিনবো, মানে বুড়ো তো হয়ে গেছি, আর 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 বুড়ো বয়সে পালসার চালাতে ভালো লাগবে না, তখন হয়তো অন্য কিছু বাইক কেনার প্ল্যান করবো। তো মনে হলো যে পালসার চালানোর এটাই মোটামুটি ঠিকঠাক সময়, তো একটা পালসার গাড়ি কিনে দেখি কেমন হয়, কতদিন যায় দেখি। তো বছর 5 যাবে ধরেই কিন্তু আমি কিনেছি, মানে বছর 5 যাবে এরকম কোনো ব্যাপার নয়, যাবে হয়তো তুমি মেনটেন করে রাখলে 15 বছরও যাবে, আরও বেশিও যেতে পারে, কিন্তু যদি রাফও চালাই 5 বছর তো যাবেই, এটুকু আশা রাখা যায়। তো এবার টাইমিং চেনের যে নয়েজ, এটা তোমার আসবেই, মানে যতটুকু রিভিউ পড়ে আমি কিনেছিলাম, তো ওইটুকু কম্প্রোমাইজ তো করতেই হবে, কারণ বাকি আমার যে রিকোয়ারমেন্টগুলো ছিল সেটা ফুলফিল করছে। তো এই গাড়িটা নেবার আরও দুটো কারণ হচ্ছে, তো এর লুকসটা আমি যখন গাড়ি কিনতে গেছি সেই সময় যে সমস্ত গাড়ি ছিল, আমার অবশ্যই আমার বাজেট কিন্তু ছিল 1.5 থেকে 1,70,000 এরকম। তো সেই বাজেটে যে কটা গাড়ি ছিল তার মধ্যে এর লুকসটা আমার ভালো লেগেছিলো। তো আর একটা ব্যাপার হচ্ছে, হিরোর লুকসও ভালো লাগে, কিন্তু হিরোর গাড়ি আমি কিনবো না, কারণ আমি হিরো অলরেডি 3-4টে গাড়ি আমার হিরোরই, মানে আমার বাড়িতে যা যা গাড়ি আছে সব হিরোর,
ঠিক আছে। তো হিরো অনেক বছর চালাচ্ছি, হিরো নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, কারণ আমার কাছে পুরনো এক্সট্রিম রয়েছে যেটা চালাই, তোমরা দেখেছো। তো এক্সট্রিম গাড়িটা যথেষ্টই ভালো, মানে এখন ওর বয়স হচ্ছে মোটামুটি 10 বছর, তারপরেও যা সার্ভিস দিচ্ছে যথেষ্ট ভালো। হিরোর ইঞ্জিন নিয়ে যারা কমপ্লেন করো, আমার ইঞ্জিনের কাজ হয়েছে, ইঞ্জিনের যে কাজ হয়নি তা নয় হিরোর গাড়িটায়, তো তাও এখনও মানে কাজ করাবার পরেও গাড়িটা যেরকম সার্ভিস দিয়েছে বা গাড়িটা নিয়ে আমি যা যা করেছি, যেখানে যেখানে গিয়েছি, তো ঠিক আছে, মানে একদমই পয়সা উসুল আর কি। তো এই গাড়িটায় টাইমিং চেনের নয়েজ আমি আসবে ধরে রেখেছি, তো এখনও অবধি আসেনি। তো চালিয়েছি বা কত, মাত্র 1300 কিলোমিটার চালিয়েছি। আশা করছি 2000, 2500, 3000 হোক, তারপর হয়তো এলেও আসতে পারে। তো ওটা আমার কাছে কোনো প্রবলেম নয়, যদি আওয়াজটাই হয় কোনো প্রবলেম নয়। এবার যদি ইঞ্জিন খুলতে টুলতে হয় সেটা অন্য ব্যাপার। তো আশা করছি হবে না, বা তোমরা যারা কিনবে ভাবছো আশা করছি হবে না, কারণ এই যে ইঞ্জিনগুলো রয়েছে বাজাজের, এগুলো কিন্তু নিউ জেনারেশন ইঞ্জিন। তো পুরনো যে পালসারের যে ইঞ্জিনগুলো থাকে, পুরনো পালসার মানে একদম ক্লাসিক পালসার যেগুলো, সেইটার সাথে কিন্তু এর একটু বেসিক ডিফারেন্স আছে। এই দেখো ভিডা V2 ভার্সনটা। একদম সোজা যাবেন, একদম যেখানে দেখবেন একটা আপনার রাউন্ড সার্কেল মতো ঘোরার জায়গা আছে, ওইখান থেকে ডান দিকে, আমিও যাচ্ছি, চলুন ওদিকেই। সব গাড়ি ওদিকেই যাবে মেনলি, বাঁ দিকে খুব একটা যাবে না। তো বাজাজের আগের গাড়ি কিন্তু আমি চালিয়েছি, পালসার যে 220 যেটা রয়েছে চালিয়েছি, নর্মাল পালসার 150 চালিয়েছি, কারণ আমি টেস্ট রাইড নিয়েছিলাম। আর একটা ব্যাপার হচ্ছে, আমি কিন্তু এর আগে রয়্যাল এনফিল্ডের শোরুমে গেছিলাম, কারণ হান্টারের একটা কেনার ইচ্ছা ছিল। তো হান্টার কেন নিয়ে নিই, তার কারণটা, মেন কারণটা হচ্ছে, প্রথম কথা 350 সিসি, তেল খরচ এর থেকে অনেক বেশি হবে, এটা একদম কনফার্ম। তেল খরচ তোমার এর থেকে অনেকটাই বেশি হবে, কারণ যেটা তোমার হান্টারের মাইলেজ, মানে তুমি ইউটিউবে দেখো বা যেটা বলে সবাই সেরকম নয়। তো ওই খুব ম্যাক্সিমাম হলে 20-30 পাওয়া যায়, এবার অনেকে তার চেয়েও কম পেয়েছে। মানে মার্কেট রিভিউ নিয়ে, প্রপার জেনুইন ইউজার রিভিউ নিয়ে কিন্তু গাড়ি কিনেছিলাম। আর একটা ব্যাপার খুব বাজাজের ভালো লেগেছিলো, সেটা হচ্ছে বাজাজ, আমি যখন গাড়ি কিনতে গেছিলাম, অন্য কোনো গাড়ির শোরুমই টেস্ট রাইড দিতে খুব নারাজ আর কি। রয়্যাল এনফিল্ডে তো বললো যে যেদিন আসবেন, যেদিন কিনবেন, সেদিনকে আমরা চালিয়ে দেখিয়ে নেবো। তো সেদিনকে চালিয়ে দেখে নিয়ে আমার লাভটা কী হবে? আমি গাড়ি কিনেই যদি নেবো, তাহলে সেই গাড়িটা চালিয়ে দেখে আমার কী হবে? টেস্ট রাইডের মানেটা কী? তো এছাড়া ছিল আমার টিভিএস রনিন ছিল, যেটা বাজেটে ছিল। তো টিভিএস রনিনটা না নেওয়ার একটাই কারণ হচ্ছে, টিভিএস রনিনটা প্রায় নেব ঠিক করেই নিয়েছিলাম, মানে টিভিএস রনিনই নেব। এমনকি আমার বাজেটে বেস মডেলটা আসছিলো, ব্ল্যাক মডেলটাও। তো আমি ব্ল্যাক মডেলটাই নেব, নিয়ে মডিফাই করিয়ে নেবো এরকম ভেবেছিলাম। কিন্তু ওদের সার্ভিস খুব বাজে, যেটা শুনলাম। মানে যাকেই জিজ্ঞাসা করছি, যারই টিভিএস গাড়ি আছে, বলছে সার্ভিস সেন্টারে সব অ্যাভেলেবেল, সব ঠিক আছে, কিন্তু সার্ভিসে খুব অনীহা আর কি। মানে কোনো কিছু প্রবলেম হলে গাড়ি কেনার পর আফটার সেলস যে বিহেভিয়ার, সেটা নাকি খারাপ। আর আমার ওখানে যে শোরুম আছে সেটাও খুব একটা ভালো নয়, সেই হিসেবে রনকে বাদ দিতেই হলো আর কি। তো আর পালসারের ক্ষেত্রে যেটা বলছিলাম, যে বাজাজ শোরুমে কিন্তু আমাকে 3-4টে গাড়ি, মানে কোনো ডাউট ছাড়াই, মানে ওরা কিছু বলেই নি, মানে যে আপনি যে কোনো একটা গাড়ি নিন আর চালান, কোনো অসুবিধা নেই। তো আমি 3খানা গাড়ি টেস্ট রাইড নিয়েছিলাম। এইটা নিয়েছিলাম, পালসার 125টা আমার নেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু তাও একটা দেখবার জন্য নিয়েছিলাম, যেহেতু ওরা অপশান দিয়েছিল। আর পালসার 220Fটাও টেস্ট রাইড করেছিলাম। তো তার মধ্যে এটাই ভালো লেগেছিলো, কারণ আমি এটা নেব ঠিক করেইছিলাম, এটা তো টেস্ট রাইড নিয়েছিলাম, আর চালিয়ে বেশ ভালো লেগেছিলো। আর আপাতত যা মডিফিকেশান আছে, তো এই হ্যান্ডেলবারের ভিডিওটা তো তোমাদের দিয়েছি অলরেডি। তো হ্যান্ডেলবারটা খুবই কমফোর্টেবল। যারা, আমি হ্যান্ডেলবারের প্রপার ভিডিও দিয়ে দিয়েছি, তারপরেও অনেকে জিজ্ঞাসা করছে যে দাদা ওয়্যার কাট করতে হবে, ওয়্যার কাট কী করতে হবে? না ওয়্যার কাট করতেই হবে না ভাই, আমি বেশি ঝামেলা পছন্দ করি না। তো ওয়্যার কাট করতে হবে না বলেই আমি হ্যান্ডেলবারটা লাগিয়েছি। তাহলে এর চেয়েও ভালো হ্যান্ডেলবার ছিল যে আমার FZS-এর হ্যান্ডেলবার যদি তুমি লাগাতে, ওটা কিন্তু আরও আপরাইট পজিশানে আসে। তো কিন্তু আমি ওটা লাগাইনি কেন? ওতে ওয়্যার কাট তো করতেই হবে, প্লাস হচ্ছে তোমার এখানে হ্যান্ডেলেও একটু কাট করতে হবে, কারণ এই যে সুইচগুলো আছে এর মধ্যে একটা ঘাট আছে, তো ওই ঘাটটা কিন্তু লাগবে না, কারণ ওই ঘাটটা ঠিক করে লাগানোর জন্য তোমাকে ওখানে ড্রিল করতে হবে, এরকম অনেক হ্যাপা আছে। তো তার থেকে ভাই N150 হ্যান্ডেলবার নাও, একদম রেডি টু ইনস্টল আর কি।
সেকেন্ড মডিফিকেশান বলতে সেরকম কিছু নেই, এই মিররটাই। মিররটা নিয়ে রিভিউ যদি দিতে হয় বলো তো এই মিরর সবাই লাগাচ্ছে এখন। মিররটার একটাই প্রবলেম এই মিররগুলোর, কারণ এগুলো তো এখান থেকে টাইট অত ভালো থাকে না, যেহেতু অ্যালেন কি স্ক্রু দিয়ে থাকে, যদিও টাইট হয় তাও একটু, তুমি যখনই অ্যাডজাস্ট করবে একটু লুজ হয়ে যাবে। আর এমনি ঠিক আছে আর কি, মানে কিছুদিন ইউজ করার জন্য ঠিক আছে, কত বেশি দিন যাবে বলে মনে হয় না এই মিররগুলো, কারণ এর কোয়ালিটি কখনোই তোমার অরিজিনাল মিররের মতো হবে না। রাস্তার কি বাজে অবস্থা দেখো, পুজোর আগে রাস্তাগুলো তো সারা অ্যাটলিস্ট। এইখানে একটা গাড্ডা আছে, দেখো এই গাড্ডাটা দেখো খালি, এ তো মনে হচ্ছে পাহাড়। যা ভাই চলো। রেড সিগন্যাল ভায়োলেট হয়ে গেছে, আমি খেয়াল করিনি। আগের ভদ্রলোক গাড়িটা চালিয়ে দিল, মনে হলো যে সিগন্যাল খোলা আছে, অ্যারোটা চলছিল। যাই হোক, এখানে কেস ফেস দেয় বলে জানি না, তো মনে হয় না কেস খাবো, খেলে তোমাদের জানাবো। যাই হোক, আমি কোনোদিনই সিগন্যাল ভায়োলেট করি না, সিগন্যাল ভায়োলেট তো অনেক পরে স্টপ লাইনই ক্রস করি না, কারণ কলকাতার লোকেদের স্টপ লাইন ক্রস করে দাঁড়াবার প্রবণতা সবচেয়ে বেশি। অনেকের তো কনসেপ্টই নেই যে স্টপ লাইন বলে কিছু হয়, অথচ গাড়ি চালাচ্ছে 10 বছর ধরে, স্টপ লাইনের আগে যে থামতে হয় এইটুকু নলেজ নেই। যাই হোক, গাড়িটার কথা ব্যাপারে যেগুলো বলছিলাম আরও, তো গাড়িটার আরেকটা প্রস মানে আমার যে ফুলফিলমেন্ট মিট করছিল সেটা হচ্ছে আমার একটু স্পোর্টি লুক বাইকও দরকার ছিল, তার সাথে সিঙ্গেল সিটটা খুব দরকার ছিল, কারণ পাড়ায় ঘুরতে গেলে বা টুকটাক কাছাকাছি 4-5 কিলোমিটারের মধ্যে যে আমরা যাই, মাকে বসিয়ে নিয়ে যেতে হোক কি মেয়ে বউকে একসাথে বসিয়ে নিয়ে যেতে হোক, তো তখন কিন্তু স্প্লিট সিট হলে খুব একটু অসুবিধা হয়। তো এর সিটটা মোটামুটি লম্বা, আর মানে তিনজন বসা যায়, তিনজন বলতে অবশ্যই 3 জন একটা বাইকে বসা উচিত নয়, মানে 2 জন ফ্যামিলি আর কি, 2 জন বয়স্কর সাথে একটা ছোটো যদি বাচ্চা বসে, তো এই গাড়িতে খুব অসুবিধা হবে না। কারণ আমি ট্যাঙ্কে বসাতে খুব একটা নারাজ, কারণ ট্যাঙ্কে বাচ্চাদের বসালে খুব প্রবলেম যেটা হচ্ছে, গাড়িটা যদি কোনো কারণে সামান্য ক্র্যাশ হয় তাহলে ইম্প্যাক্টটা বাচ্চার আগে হবে, আর দ্বিতীয় কথা ট্যাঙ্কটা তোমার স্ক্র্যাচ হবে, এটাও একটা ব্যাপার। তো যদি ছোটো বাচ্চাকে বসাতেই হয় পাড়ার মধ্যেও, তো মাঝে বসানোটাই সবচেয়ে সেফ। আর একটা ব্যাপার হচ্ছে, ট্যাঙ্কে বসানো যে যায় না তা নয়, আমাদের আগে যে গাড়িগুলো হতো বা এখনও যেগুলো আছে, যে হিরোর যে গাড়িগুলো রয়েছে, স্প্লেন্ডার বা এই টাইপের যে গাড়ি, ওগুলোর ট্যাঙ্কটা না অন্যরকম হয়, একটু লম্বাটে হয়, ছোট হয়, ওটার জন্য ঠিক আছে আর কি। আর একদম বাচ্চা ছোট হলে ঠিক আছে, তো নাহলে বাচ্চাকে ট্যাঙ্কে বসানোটা একদমই ঠিক নয়। আর বাচ্চা একটু বড় হয়ে গেলে সামনে এখানে ভিউটা তোমার মানে ঠিকঠাক থাকে না, কারণ ওর মাথাটা বেরিয়ে থাকে। থার্ড কারণটা ছিল হচ্ছে এই গাড়িটা নেবার, সেটা হচ্ছে হ্যান্ডেলবার। আমার ক্লিপ অন হ্যান্ডেলবার আগের গাড়িতে ছিল, তো বাজাজের যে ক্লাসিক পালসার আছে ওতেও ক্লিপ অন হ্যান্ডেলবার, মানে যেটাকে আমরা কাটা হ্যান্ডেলবার বলে চলতি কথায়, তো ওটা আমার ঠিক পছন্দ নয় বলতে কি, মাউন্ট ধরো এক্সট্রা সুইচ লাগালাম বা এই ধরনের কিছু লাগাতে হলে না খুব অসুবিধা হয়। বিশাল যে কিছু মানে কমফোর্ট দেয় এরকম কিন্তু কথা নেই আর কি, মানে আমি চালিয়ে দেখেছি, ক্লিপ অন হ্যান্ডেলবার গাড়ি চালিয়ে দেখেছি, লোকে যেভাবে বলে যে মানে
এইরকম হ্যান্ডেলবারের চেয়ে ক্লিপ অন হ্যান্ডেলবারে সুবিধা হয়, হাইওয়ে টার্নিং তা আহামরি কিছু না। এটা নিয়ে তো আমি হাইওয়েতে চালিয়েছি, আগের গাড়ি বা অন্য গাড়ির থেকে আমার বেটারই লেগেছে। আরেকটা ব্যাপার হচ্ছে এই যে সহজে হ্যান্ডেলবারটা তুমি চেঞ্জ করতে পারলে, সেটাও কিন্তু হতো না। ওকে, কারণ ক্লিপ অন হ্যান্ডেলবার তো তুমি ওইভাবে চেঞ্জ করতে পারবে না। তোমাকে যদি আপরাইট পজিশানে আনতে হয় তাহলে তোমাকে মানে লেদ থেকে গিয়ে মডিফাই করতে হবে। আর রাস্তা ফাঁকা নেই, স্কুল টাইম হয়ে গেছে তো একদম মোটামুটি কলকাতার রাস্তা যেরকম ঘিঞ্জি হতে শুরু করেছে, মানে কলকাতার রাস্তা যেরকম হয় আর কি। আর একটু বাদে এখানে বাবা কি ধোঁয়া, পুরো ধোঁয়া সাওয়ার। তুমি আমি পলিউশন ফেল করলেই ফাইন। এইসব বাস ট্যাক্সি এগুলো সব বহাল তবিতে চলছে। যেরকম রাজ্য সেরকম আর কি। যাই হোক, রাজনৈতিক মন্তব্য করছি না, এটা আমার উদ্দেশ্য নয়। আমার বাইক নিয়ে কথা বলাটাই উদ্দেশ্য। এই দেখো, বলছিলাম না, কারোর স্টপ লাইনে দাঁড়ানোর ইচ্ছা বা মানে কী বলবো, ইন্টেনশান তো নেই, মানে ইচ্ছাটাও নেই। মানে একটু হলেও যে স্টপ লাইনটা ক্রস করে একটু আগে গিয়ে দাঁড়ায়। গাড়ির চাকাটা রেখেছে দেখো স্টপ লাইনের মাঝে, মানে গাড়িটা স্টপ লাইনের ওপরে রয়েছে, পিছনের চাকাটাই স্টপ লাইনে রয়েছে। ওইটুকু এগিয়ে গিয়ে যে কী হতে পারে, মানে কত আগে চলে যেতে পারে, মানে ও নিজেই জানে না। কিন্তু আমাদের মেন্টালিটি হয়ে গেছে যে ওই স্টপ লাইনটা এগিয়েই দাঁড়াবো আর কি, যতটা আগে দাঁড়ানো যায়। ওকে, ভিডিওটা শেষ করবো এবার। ভিডিওটা শেষ করতে হবে, আর ভিডিওটাকে বাড়াবো না। আরও কিছু কোশ্চেন থাকলে কমেন্টে জানিয়ে দিও। আর পুজোর আগে কলকাতার মধ্যে যে রাইডগুলো থাকবে, কলকাতা গলি নিয়ে যে আর্কাইভটা করবো বলেছি, সেটা যেমন কন্টিনিউ করব। হাফটার জন্য একটু মানে পিছিয়ে পড়ছি, চাইলেও বেরোতে পারছি না। ঠিক আছে, সবাইকে শারদীয়ার আগাম শুভেচ্ছা। পুজো সবার ভালো কাটুক, পুজোতে খুব আনন্দ করো, বাইক চালাও, সব কিছু করো আর কি, মানে যা যা ভালো লাগে করো। তো আজকের মতো টাটা, বাই।